আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলার উপকণ্ঠে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে 11 দলীয় নির্বাচনী ঐক্যের চারজন প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে বসা 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, ঝিনাইদহের সম্মানিত ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, উলামা হযরত, বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ, আজ আমি আপনাদের সামনে কার্যত বক্তৃতা দিতে আসিনি। আমি এসেছি সেই সমস্ত মজলুম মানুষের কণ্ঠ হয়ে কথা বলতে, যারা বিগত আমলে নিজের সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, কেউ কেউ স্ত্রী হারিয়েছেন, কেউ কেউ ভাই হারিয়েছেন, কেউ কেউ বোন হারিয়েছেন, অবশ শিশুরা তাদের পিতাকে হারিয়েছে। জালিম শাসক তাদেরকে নির্মমভাবে খুন করেছে। আমি তাদের হয়ে আপনাদের সামনে আজ দাঁড়িয়েছি। এরকম যাদেরকে এই দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করা হয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করেছি তাদের ঘর দুয়ারে পৌঁছে যাওয়ার, তাদের চেহারাগুলো দেখার, তাদের বুকের আকুতি এবং চোখের চাহনি বুঝার। আমি ওই সমস্ত সন্তানহারা মা এবং বাবা, স্বামীহারা স্ত্রী এবং পিতাহারা সন্তানের চোখের কোনায় পানি দেখেনি, আমি দেখেছি রক্তের ফুঁটা। কি অপরাধ ছিল তাদের আপনজনের? অপরাধ একটাই, ফ্যাসিবাদী শাসন। তাদের শাসন ব্যবস্থা কিয়ামত পর্যন্ত সম্ভবত চালানোর আশা করেছিল। এই পথে যাদেরকেই বাধা মনে করেছে তাদের সাথেই এই নির্মম আচরণ করা হয়েছে। সেই কঠিন সময়ে আমি 3-4টা শহীদ পরিবার এই শহরে গিয়েছিলাম। আমি যাওয়ার পরে তাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় পেয়েছি। একটা শহীদ পরিবার তাদের স্বাভাবিক সৌজন্যতার স্বার্থে আমার সামনে কিছু নাস্তা রেখেছিল। হঠাৎ করে শহীদের পিতা এসে কানে কানে বললেন, আমরা দুঃখিত, আপনি এই নাস্তা এখন আর গ্রহণ করবেন না, এখনই আপনার বের হয়ে যাওয়া দরকার। আমরা আশঙ্কা করছি আপনার কোনো ক্ষতি সাধন করা হবে। আমাদের ক্ষতি সাধন হোক, আপনার ক্ষতি সাধন আমরা সহ্য করতে পারবো না। এই ছিল তখনকার অবস্থা। সম্মানিত বন্ধুগণ, আপনারা তো সাংবাদিক নন, পেশাদার, আপনারা একটু বসেন। আপনারা না বসলে আপনাদের পিছনের ভাইয়েরা কিছুই দেখতে পাচ্ছেন। আপনারা বসেন, শুধু পেশাদার সাংবাদিকরা দাঁড়িয়ে থাকবেন। যারা বসার তারা বসবেন, যারা একান্ত কর্তব্য পালনের জন্য দাঁড়ানোর তারা দাঁড়াবেন। বাকি আপনারা অডিয়েন্স যারা এসেছেন, দর্শক শ্রোতা যারা এসেছেন, মেহেরবানি করে আপনারা বসুন। কারণ আপনারা খুব ভালো একটা জায়গার মানুষ, যাদেরকে আমরা সম্মান করি। আপনারা শিক্ষিত, আপনারা ভদ্র, আপনারা অত্যন্ত মার্জিত। আপনারা বসে গিয়ে অন্যদেরকে সুযোগ করে দিন। ধন্যবাদ। বেশিরভাগ বসে পড়েছেন, কিছু ভাই জায়গা পাচ্ছেন না, তাদেরকে আস্তে করে জুড়ছে টান দিয়ে বসায় দেন। আপনারা বসায় দেন, ওনাদেরকে বসায় দেন, সাহায্য করেন, মজলুমকে সাহায্য করেন। এই লোকেরা জায়গা পাচ্ছে না।
মাশাআল্লাহ, বাকিরা এখন আমরা কথা শুনবো ইনশাআল্লাহ, আর কেউ কথা বলবো না। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম আমি তাদের হয়ে এখানে দাঁড়াতে এসেছি। আমি শুধু তাদের হয়ে এখানে দাঁড়াতে আসিনি, আমি দাঁড়াতে এসেছি সেই সমস্ত মাদের, বাবাদের, বোনদের, সন্তানদের, ভাইদের পক্ষে এখানে কথা বলতে, যাদের আপনজনকে ধরে নিয়ে তুলে নিয়ে আয়না করে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল। তারা জানতেন না তারা জীবিত না মৃত। এই অবস্থায় আল্লাহর মেহেরবানিতে, কে ভাই আবার মাইক দিয়ে কথা বলছেন? আপনার মাইক বন্ধ করেন, আপনার মাইক থেকে আর অনুরোধ করা লাগবে না, এটা আরেকটা ডিস্টারবেন্স। ওই মাইকে কথা বলবেন না। তো বলছিলাম যে যাদের আপনজন চলে গেছে, আপনজনকে জানাজা করে দাফন করতে পেরেছে, তাদের কষ্ট ছিল এক ধরনের। কিন্তু যারা আপনজন কোথায় আছে, তারা কি বেঁচে আছে না দুনিয়া ছেড়ে চলে গেছে জানতেন না, তাদের কষ্টের মাত্রা ছিল ভিন্ন। অনেকে রাতের বেলা ঘুম ভেঙে উঠে হাউমাউ করে কাঁদতেন, ও আমার বুকের দন, তুমি কোথায় আছো? আল্লাহ কি তোমাকে বাঁচিয়ে রেখেছেন? আমি কি তোমাকে আমার বুকে আবার ফেরত পাবো? শিশুরা দেয়ালের মধ্যে বাবার ছবি আঁকতো, ও বাবা তুমি ফিরে আসো, তুমি কোথায় আছো? অনেক দিন তোমাকে দেখি না। আমরা যখন তাদের কাছে গিয়েছি, আমাদের কণ্ঠ স্তব্ধ হয়ে এসেছে। তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা খুঁজে পাইনি। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে 24-এর 5ই আগস্ট এই দুঃশাসনের জাতাকল থেকে মুক্ত করেছেন। কিন্তু এখনো অনেক মা তার সন্তানকে ফেরত পায়নি, অনেক শিশু তার বাবাকে ফেরত পায়নি, অনেক বোন তার স্বামীকে ফেরত পায়নি। যদি তারা জানতো যে তাদেরকে খুন করে অমুক জায়গায় কবর দেওয়া হয়েছে, অন্তত কবরের পাশে গিয়ে মাটি চয়ে একটু সান্ত্বনা নিতে পারত। সে সুযোগটা এখনো তারা পাচ্ছে না। আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। সম্মানিত জিনেদাবাসী, আমি ওদের হয়ে দাঁড়িয়েছি যেই মা বোনেরা আল্লাহর দিনের পক্ষ নেওয়ার কারণে দফায় দফায় তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, সম্মানহানি করা হয়েছে। কি অপরাধ? অপরাধ আর কিছু না, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা আল্লাহ তাআলাকে রব মেনে নিয়ে তাকে সবচেয়ে মহাপরাক্রমশালী, শক্তিশালী বলেছিল, আর বলেছিল আমরা কোনো মানুষের প্রশংসা করি না, আমরা প্রশংসা করি কেবল আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আমাদের মা বোনের গায়ে হাত দিয়েছে, বিব্রত করেছে, কষ্ট দিয়েছে। আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমি ওই সমস্ত 18 কোটি মানুষের হয়ে এখানে দাঁড়িয়েছি, সিন্ডিকেট করে যাদের পকেট থেকে জোর করে টাকা নেওয়া হয়েছে, চাঁদাবাজি করে যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করে মোবাইল ওপেন করে দিয়ে বলেছে তোর মাকে বল, তোর বাবাকে বল টাকা নিয়ে আসতে। আমি সেই মজলুম মানুষগুলার পক্ষে এখানে দাঁড়িয়েছি। আমি আপনাদের কাছে জানতে চাই, সেই ফেসিবাদ কারো গাড়ে ভর করে বাংলায় আবার চলে আসুক, আপনারা কি তা চান? আমাদের সিংহ শার্দুল ছেলেমেয়েরা 24-এ তার জবাব দিয়েছে বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে। আমি তাদের প্রতি এবং যাদের কথা আজকে বললাম সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই জেদা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় শহীদ ঈদগাহ। এখানে যত মানুষকে নির্মমভাবে খুন করা হয়েছে আর কোথাও তা হয়নি। সোহানের কথা বড় মনে পড়ে। ওর চেহারাটা তখন দেখলাম, ওকে হত্যা করার পর চোখ যখন ওরা খুলে ফেললো, কি নির্মম, কি নিষ্ঠুর। তার মা বলেছিলেন, ওরে তোমরা আমার বুকের ধন কেড়েই যখন নিয়ে গেলে, তখন তার দুইটু চোখ কেন তোমরা উপড়ে ফেললে? কি জবাব আমাদের এই মায়ের কাছে? কোনো জবাব নেই। সবুজের দুটি কচি সন্তানকে, অবুজ সন্তানকে যখন কুলে নিয়েছিলাম, তখন চোখের পানি ধরে রাখতে পারিনি। এই সন্তানগুলোর কাছে আমাদের জবাব কি? আমরা বলেছি এই ফেসিবাদ আর ফিরে আসতে দেব না, ইনশাআল্লাহ দেব না। বুকের রক্ত দিয়ে তাড়িয়েছি, কেউ আবার আসতে চাইলে বুকের রক্ত দিয়ে তাদেরকে রুখে দিব ইনশাআল্লাহ। প্রিয় জেনেদাবাসী, আমি জানি
এই এলাকায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নেই। শিক্ষা প্রতিষ্ঠান যেমন নেই, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তেমন কোনো মেডিকেল কলেজ বা বিশেষায়িত হাসপাতালও নেই। আমরা ঘোষণা করেছি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা সরকারি মেডিকেল কলেজ গড়ে তুলব ইনশাআল্লাহ। শুধু মেডিকেল কলেজ গড়ে তুলে দূরে থেকে চেয়ে চেয়ে বসে থাকব না, সবগুলা মেডিকেল কলেজকে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ করে দক্ষ জনবল দিয়ে এমনভাবে পরিচালিত করা হবে যাতে সংশ্লিষ্ট এলাকার জনগণ স্বস্তির সাথে তাদের স্বাস্থ্যসেবার অধিকার সানন্দে স্বেচ্ছায় এখানে এসে তারা ভোগ করতে পারেন। আমরা মাঝে মাঝে দেখি চিকিৎসকরা অনেক সময় মফস্বল জেলাগুলার মেডিকেল কলেজে আসতে চান না। তার তিনটা কারণ। নাম্বার ওয়ান, তাদের সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান থাকে না। নাম্বার টু, নিজেদেরও স্বাস্থ্যসেবা নেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা থাকে না। নাম্বার থ্রি, এইখানে তাদের সন্তানদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা থাকে না। আমরা ঘোষণা করেছি ইনশাআল্লাহ আমরা কর্মবান্ধব পরিবেশ সারা বাংলাদেশে গড়ে তুলব। সম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব, প্রাইমারি থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত। 18 কোটি মানুষের দেশ, এই দেশে শিক্ষা ব্যবস্থাকে ঠিক না করা পর্যন্ত জাতিকে ঠিক করা সম্ভব নয়। একটি বেটার এডুকেশন ছাড়া একটা বেটার নেশন আমরা গড়তে পারবো না। এই জন্যে শিক্ষায় অবশ্যই আমরা গুরুত্ব দেব। তখন ওই চিকিৎসক বন্ধুটি আর নিজেকে নিয়ে বিপদে পড়বেন না। সম্মানিত ভাইয়েরা, শুধু চিকিৎসক না, এই ধরনের বহু পেশায় দক্ষ মানুষ এখানে আসতে চায় না। আমরা তাদেরকে পরিবেশ নিশ্চিত করার পরেও যদি কেউ না আসেন, তার বিপক্ষে রাষ্ট্র ব্যবস্থা নিতে ভুল করবে না। রাষ্ট্রের অর্থ আপনার পিছনে খরচ করা হচ্ছে, এই প্রতিষ্ঠানের পিছনে খরচ করা হচ্ছে সেবার জন্যে, কাজের জন্যে, অন্য জায়গায় বসে থেকে এখান থেকে টাকা নেওয়ার জন্য নয়। ভুল বুঝবেন না, শুধু চিকিৎসক না, সকলের প্রায় একই অবস্থা। প্রিয় জেনেদাবাসী, এই জেলার যোগাযোগ ব্যবস্থা আলহামদুলিল্লাহ যতটুকু আছে, কিন্তু আরও বহু করার প্রয়োজন রয়েছে। এখান থেকে যদি পাশের জেলা যশোরে যেতে চান, কোনো রোগী নিয়ে হয়তো সেখানে আপনি মুভ করতে চান, সেখানে একটা মেডিকেল কলেজ আছে, আরও উন্নত কিছু চিকিৎসা প্রতিষ্ঠান আছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আছে। রাস্তার এমন বেহাল দশা যে রাস্তায় রোগী অর্ধমৃত অবস্থায় হয়ে যাবে। কেন? এই এলাকার কি কোনো মা বাবা নাই? সরকারের কি 2টা চোখ নাই? সরকারের কি ম্যান পাওয়ার নাই? এইখানে কি পিডিবি, রোডস অ্যান্ড হাইওয়েজের লোকেরা নাই? তাহলে ভৌত এবং যোগাযোগ অবকাঠামো কেন তৈরি হচ্ছে না, কেন এটাকে রিপেয়ার করা হচ্ছে না? তার একটা মাত্র কারণ, রাষ্ট্রের টাকা চুরি করে, লুটপাট করে রাষ্ট্রের তহবিলকে ধ্বংস করে ফেলা হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ যদি আপনাদের বুটে সমর্থনে আমাদেরকে সেই জায়গায় পৌঁছান, যারা আমাদের টাকা চুরি করেছে, জনগণের টাকা চুরি করেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া সেখান থেকে বের করা হবে ইনশাআল্লাহ। এটা দেশে হোক বিদেশে হোক, এটা বদহজমি হবে, এটা হজম করতে পারবে না ইনশাআল্লাহ। এ টাকা ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেশের উন্নতি এবং জনগণের খেদমতে এইটাকে ইনশাআল্লাহ ব্যয় করা হবে। যদি চুরি বন্ধ করা যায়, চুরি হওয়া টাকা যদি ফিরিয়ে আনা যায়, আমরা গভীরভাবে আশাবাদী মাত্র 5টা বছর লাগবে, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। যারা যুবক বন্ধুরা আছো, তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে আমরা কোনো বেকার ভাতা টাতা দেব না। বেকার ভাতা দিয়ে তোমাদেরকে আমরা অপমানিত করতে চাই না। আমাদের যুবকেরা কারো কাছে বেকার ভাতা চায় না। আমাদের যুবকেরা তাদের দক্ষতার, যোগ্যতার স্বীকৃতি চায়, তারা হাতে হাতে কাজ চায়,
আমরা কথা দিচ্ছি তোমাদের প্রত্যেকের হাতে মর্যাদার কাজ তুলে দেব ইনশাআল্লাহ। মা বোনদের কথা দিচ্ছি, 24-এ আপনারা জীবন বাজি রেখে ঢাকা সহ সারা বাংলাদেশে আপনাদের সন্তানদের সাথে রাস্তায় এসে লড়াই করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এমন বাংলাদেশ আমরা আপনাদের জন্য গড়ে তুলতে চাই, আপনাদের গৃহে, যাতায়াত অবস্থায়, চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করব। কোন জালিম আপনাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। আর যদি কেউ করে, রাষ্ট্র তার চোখ উপড়ে ফেলবে। আল্লাহ রসুল বলেছিলেন, আল্লাহর দেওয়া হেদায়েতের ভিত্তিতে ও বিশ্ববাসী, আজকে তোমাদেরকে এমন একটি শাসন সমাজ ব্যবস্থা উপহার দিয়ে যাচ্ছে, সানাতে ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারামাত পর্যন্ত এই দীর্ঘ রাস্তা একজন তরুণী, তম্বি, যুবতী একাকী রাস্তা অতিক্রম করবে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আমরা সেই দেশটি দেখতে চাই, তার জন্যই আমরা লড়ে যাচ্ছি। মা বোনরা আমাদের ইজ্জতের আবেগের ঠিকানা। আমরা প্রত্যেকে মা বোনদের গর্ভ থেকেই দুনিয়া এসেছি। 285 দিন গর্ভে থেকে তাদেরকে কষ্ট দিয়েছি, দুনিয়া এসেও কষ্ট দিয়েছি, বুকের দুধ চুষে চুষে খেয়েছি, আর সেই বুকের উপরে পেশাব পায়খানা বমি করেছি। মা শীতে কিংবা গ্রীষ্মে কখনো তার আদরের দুলাল দুলালিকে বিরক্ত হয়ে ছুঁড়ে মারেন নাই, বরঞ্চ উল্টা চুমু দিয়েছেন। সেই মায়ের ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নেই। আমাদের ওই মায়েদের ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে, তাদের দিকে যারা অসুরের চোখ দিয়ে তাকাবে, তাদের দিকে যারা হাত বাড়াবে, সেই সবগুলো হাতকে অবশ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা যদি মায়ের সন্তান হয়ে থাকি, তাহলে মায়েদের পাশে এভাবেই আমাদেরকে দাঁড়াতে হবে। যেই জাতি তার মাদেরকে ইজ্জত দিতে জানে, রাব্বুল ইজ্জত সেই জাতির ইজ্জতকে বাড়িয়ে দেন। আর যেই জাতি, যেই দল, যেই গোষ্ঠী মায়েদেরকে ইজ্জত দিতে জানে না, আল্লাহ তাদেরকে অপদস্থ করেন, বেইজ্জত করেন। আমরা এই ধরনের অপতৎপরতায় লিপ্ত যারা, তাদেরকে বলি, তোমাদের মাকে সম্মান করতে শিখো, তাহলে সমাজের মাদেরকেও তোমরা সম্মান করতে পারবা। তোমরা যদি সমাজের মাদেরকে সম্মান না করো, আমরা ধরে নিব তোমরা তোমাদের মাকেও সম্মান করো না। প্রিয় জেনেদাবাসী, আমরা যুদ্ধ ঘোষণা করেছি দুর্নীতির বিরুদ্ধে। আমরা 11টি দল এক হয়েছি দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য। দুর্নীতি তোমাকে লাল কার্ড। জেনেদার মানুষ শিক্ষিত ভালো, এখানে কিন্তু চাঁদা চাঁদা কেউ নেয় না। এটাও নেয়, আগের চেয়ে কম রেটে নেয়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছি, কয় যে রেট বাড়ায় দিস। লজ্জা করে না? মানুষ খেটে কুটে রুজি করতে চায়, আর তোমরা গিয়ে সেই মানুষের উপর চাঁদা চাও। যদি তোমাদের পেটে ক্ষুধা থাকে, তোমাদের জন্য 2টা সমাধান। একটা হলো ছেড়ে দাও, আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন তার থেকে তোমাদেরকে আমরা ন্যায্য অংশ দিয়ে দেব, মিলেমিশে হালাল রুজি খাবো। এটা যদি পছন্দ না হয়, রাস্তার পাশে গিয়ে ভিক্ষা করো, কিন্তু কারো কাছে চাঁদা চাইও না। ভিক্ষা করা হারাম নয়, চাঁদা চাওয়া হারাম। হারাম ছেড়ে দাও। এরপরে তোমাদের জন্য সুসংবাদ, আমরা এদেশের যুবকদের হাতে কাজ তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তোমরাও এদেশের যুবক, তোমাদেরকে আমরা সম্মানের কাজ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সেদিন আমরা মিলেমিশে প্রিয় বাংলাদেশ গড়ব। তাই আমাদের স্লোগান হচ্ছে, অনৈক্য নয়, বিভক্তি নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা সেই বাংলাদেশের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইভাবে সমাজের বিভিন্ন জায়গায় যারা দুর্নীতি করেন, তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা দুর্নীতি ছেড়ে দিয়েও ইনশাআল্লাহ ভালো থাকবেন, সম্মানের সাথে বসবাস করবেন। আমরা সেই ব্যবস্থা সমাজ থেকে, রাষ্ট্র থেকে আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলে একটু সাবধান বাণী উচ্চারণ করতে চাই। শুধু রাজনৈতিক লেবাস পরে নয়,
অন্য কোনো দায়িত্ব থেকেও যদি কেউ এবার জনগণের বুটের উপর কালো হাত রাখতে চান, সবগুলো আঙ্গুল খুলে ফেলা হবে। এই দুঃসাহস দেখাবেন না। মনে রাখবেন, এই জাতির সন্তানেরা লড়াই করে জীবন দিয়ে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ হয়েও তারা অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আমরা তাদের রক্তের ঋণ পরিশোধ করতে বদ্ধপরিকর। তারা সমাজ থেকে অবিচার, অন্যায়, দুর্নীতি, বৈষম্য দূর করার জন্য রাস্তায় নেমে বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জাস্টিস কায়েম করব ইনশাআল্লাহ। এই পথে গরম বাতে বিলাই বেজার, তুমি যদি বেজার হও, মন খারাপ করো, ও বিড়াল, তোমার জন্য আমার করার কিছু নাই। আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ মুক্তির মঞ্জিলের দিকে। যতক্ষণ পর্যন্ত এই জাতির মুক্তি না হবে, আমাদের লড়াই অব্যাহত থাকবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত যুবকেরা, যুবতীরা, মায়েরা, বোনেরা, 24-এ যেমন লড়াই করেছেন, একটা বিপ্লব করেছেন, 26-এ আরেকটা বিপ্লব করতে হবে। 24-এ বুলেটের সামনে দাঁড়িয়ে বিপ্লব করেছেন, বিজয় ছিনিয়ে এনেছেন। এই 12 তারিখ ব্যালটের মাধ্যমে সেই বিজয় ছিনিয়ে আনতে হবে। আমরা কোনো দলের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। আমরা 18 কোটি মানুষের মুক্তি চাই। আমরা 18 কোটি মানুষের জীবনে পরিবর্তন চাই। আমরা শান্তিতে নিরাপদে বাঁচতে চাই। আমরা আমাদের যুবকদের নিয়ে সামনে ঝাঁপ দিতে চাই। এই দেশকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। তার জন্য 11 দলের আজকের এই প্রয়াস। আমরা কথা দিয়েছি, ক্ষমতায় বসে আমরা সম্পদ বাড়াবো না, বাড়াতে দেব না। আমরা সম্পদ বাড়াবো জনগণের নেতাদের নয়। একজন নেতা হয়, 5 বছরে তার সম্পদ হয়ে যায় 500 গুণ। গরিব মানুষ খেতে পারে না, হাড় ভাঙ্গা পরিশ্রম করে কাঁপে, তাদের পয়সাগুলোও চুরি করে ওরা 500 গুণ সম্পদ বৃদ্ধি করে। প্রত্যেক বছর জনপ্রতিনিধিরা বাধ্য থাকবেন তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে। কড়ায় গন্ডায় আপনারা সেই হিসাব আদায় করে নেবেন, ছাড় দিবেন না। আপনার আগে এমন ছিল, এখন এটা হলো কেন? যদি যখন সেই রকম স্বাভাবিক কিছু, আর যদি দেখেন জায়গা আছে, এদের জন্য বুক ভরা দোয়া করবেন। নদীগুলা মরে গেছে, আপনারা পদ্মার চোয়া পেয়েছেন। নদী মরা মানে মাটি মরা, মাটি মরা মানে আমার মার হাহাকার। আমরা ইনশাআল্লাহ, নদী শাসন নয়, নদীকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। এই নদীকে নাব্যতা ফিরিয়ে দেওয়ার জন্য যা দরকার তাই করা হবে। এর বহুমুখী উপকারিতা রয়েছে, এটা বলার কোনো দরকার নাই, আপনারা ভালো করে বুঝেন। আমরা এই সবগুলা ফিরিয়ে আনবো একে একে, আল্লাহ চাইলে, আমাদেরকে শক্তি দিলে। সবচেয়ে বড় কথা, আমরা দুর্নীতিবাজদের হাত ইনশাআল্লাহ তাআলা আযীম ব্যান্ডেজ করে মুষ্টিবদ্ধ করে দিব, ওরা আর হাত বাড়াতে পারবে না। আপনারা থাকবেন আমাদের সাথে? তাহলে এবার আসুন, একটা কথা আমাকে এখান থেকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ঝিনাইদহ কোনো রেল লাইনের ছোঁয়া পায়নি। আল্লাহ যদি আমাদেরকে এই দেশ সেবার দায়িত্ব দেন, আমরা কোনো জেলার সাথে সৎ মায়ের সন্তানের আচরণ করব না। যে জেলা যে ব্যাপারে যতটা পিছনে এবং বঞ্চিত, উন্নয়ন প্রথম চলে যাবে ওই ক্ষেত্রে তাদের ঘরে। এটা দেখা হবে না প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়, প্রেসিডেন্ট মহোদয়ের বাড়ি কোথায়, মন্ত্রী মহোদয়ের বাড়ি কোথায়। এটা দেখা হবে আমাদের বাংলাদেশের ঠিকানাগুলা ঠিক আছে কিনা, আর বঞ্চিত জনপদ তার পাওনা পেয়েছে কিনা। ইনশাআল্লাহ রেল লাইন সহ সবই হবে। শুধু একটা সদিচ্ছার, রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন, আর একটা সৎ সরকারের প্রয়োজন। অসৎ সরকার দিয়ে এটা হবে না, চাঁদাবাজ দিয়ে এটা হবে না, দুর্নীতিবাজ দিয়ে এটা হবে না। সম্মানিত ভাইয়েরা, এবার আপনাদের কাছে আমানত রেখে যাচ্ছি আমাদের পক্ষ থেকে 4 জন ভাইকে, যারা আপনাদের হয়ে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন ইনশাআল্লাহ। আমরা তাদের হাতে এখন ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিব একে একে। আমরা তাদেরকে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
ধরবেন, যখন বলবো ওইটাতে শক্ত করে ধরবেন, এই আস্তে করে ধরবেন না। ঝিনাইদহ 1 আসন, এই আসনে 11 দলের পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে মনোনীত করেছি আমাদের ভাই জনাব মোহাম্মদ মতিউর রহমান। ওনার হাতে আমরা আজকে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। ইনসাফ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এরপরে ঝিনাইদহ 2 আসন, সম্মানিত জেলা আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর। নামটা যেমন লম্বা, কাজটাও তেমন টেকসই। ইনশাআল্লাহ তাআলা আজিম ঝিনাইদহবাসীর কণ্ঠ হয়ে আগামীতে তিনি জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করবেন। ইনশাআল্লাহ আপনারা দাড়িপাল্লার পক্ষে আছেন? মার্কা আছে? কোন সে মার্কা? আরো জুড়ে, গগন কাঁপিয়ে, সর্বত্র, ঝিনাইদহ থেকে সারা বাংলায় ইনশাআল্লাহ। এরপরে ঝিনাইদহ 3 আসন, অধ্যাপক মতিয়ার রহমান, তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি। তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, মজলুম শিক্ষাবিদ। জালেম সরকার তার ছাত্র ছাত্রীদেরকে তিনি যে শিক্ষা দিবেন সেইটা থেকে তাকে বঞ্চিত করে রেখেছিল। আমরা তার হাতে বেইনসাফির বিরুদ্ধে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। প্রতীক আছে? কোন সে প্রতীক? 12 তারিখ ইনশাআল্লাহ। 4 নম্বর আসন, মৌলানা আবু তালিব, তার হাতে আমরা তুলে দিচ্ছি ইনসাফের প্রতীক দাড়িপাল্লা ইনশাআল্লাহ। ঝিনাইদহ 4। আচ্ছা, এই মানুষগুলাকে দেখতে কি মায়া লাগে? ভালো মানুষ মনে হয়? দেশপ্রেমিক মনে হয়? তাদের পাশে থাকবেন, হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। দাড়িপাল্লার বিজয় ছিনিয়ে আপনারা 12 তারিখ বাসায় ফিরবেন এবং শান্তির ঘুম দিবেন, তাই না? না, বাসায় ফেরার পরে ভালো করে উযু করবেন, 2 রাকাত সালাতের জন্য নিয়ত করবেন, 4টা সেজদা দিবেন, বুক ভরা আবেগ আর চোখ ভরা পানি নিয়ে আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, এই বিজয়ের জন্য তোমার দরবারে অসংখ্য শুকরিয়া। আর এই বিজয় অর্জন করতে গিয়ে ভুল ত্রুটি যা হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমিই কেবল পবিত্র, আমরা পবিত্র নই। আমাদেরকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে তুমি তোমার কুলে আমাদেরকে তুলে নাও। সম্মানিত ঝিনাইদহবাসী, ভোট তো একটা গেল, আর একটা কি করবেন? কি ভোট দিবেন? হা মানে আজাদি, বলেন হা মানে কি? না মানে গুলামি, বলুন না মানে কি? গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও 11 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের সমাবেশের প্রধান অতিথি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের জাতীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি উপস্থিত হয়েছে, এখন আর অন্য কোনো বক্তব্য চলবে না, 2 মিনিটে শেষ করে দিতে হবে। লন্ডন থেকে এক মুফতি এসেছে, এসে বলেছে মা এবং বোনদের ফ্যামিলি কার্ড দিবে। তারপরে গতকাল বাংলাদেশের বিভিন্ন জেলায় জামাতে ইসলামের নারী কর্মীদের উপর হামলা করা হয়েছে। এক মুখে এক কথা বলে, মাঠে হয় অন্য কাজ। ওনার নির্বাচনী সভায় শুনতে পেলাম বাংলাদেশের একটা অঞ্চলে পুলিশ প্রশাসন জানে না, সরকার জানে না, কিন্তু উনি জানেন 20টা অঞ্চলে নাকি মাদকের ব্যবসা করা হয়। উনি একবারও বললেন না বক্তব্যে ওই 20 জায়গার মাদক বন্ধ করা হবে।
উনি দুইবার বললেন নিয়ন্ত্রণ করা হবে। এর অর্থ কি আমি আর ব্যাখ্যা করতে চাই না, আপনারা বুঝে নেবেন। আমি শুধু বলতে চাই, আগামী 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। ঝিনাইদহে কয়টি আসন? 4টি আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই 4টি আসন উপহার দিতে হবে। প্রস্তুত আছেন? যুদ্ধের জন্য প্রস্তুত? কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত? ইনশাআল্লাহ প্রয়োজনে আবারও শহীদ হব, কিন্তু চান্দাবাজদের হাতে আর দেশ দেব না। পূর্ববর্তী জালেমের ছিল রক্ষী বাহিনী, নতুন জালেমের রয়েছে চান্দা বাহিনী। রক্ষী বাহিনী পুরাতন জালেমকে রক্ষা করতে পারে নাই, নতুন জালেমকেও চান্দা বাহিনী রক্ষা করতে পারবে না ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক নির্বাচনী জনসমাবেশের সম্মানিত সভাপতি, বরেণ্য প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ডাক্তার শফিকুর রহমান, কেন্দ্র, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সাথী, শুভাকাঙ্ক্ষী, কর্মী ও সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। First of all, I would like to pay many thanks to my Lord who has created this vast universe, I mean this vast multitude of creations, into the midst of which we have been placed unto. Then many greetings to you from the deepest corner of my heart. All the law enforcing agencies, civil administration, police administration, cross section of all categories of people. Assalamu alaikum wa rahmatullah. আজ শহীদ এনামুল হকের শাহাদাত বার্ষিকীতে দাঁড়িয়ে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই, প্রিয় ঝিনাইদহবাসী, আজকের মহাজনসমুদ্র প্রমাণ করে আগামী পার্লামেন্টে বাংলাদেশ জামাত ইসলামী পরিচালিত 10-11 দলীয় পার্লামেন্টের মানব সেবার বিজয়ী পতাকা পথ পথ করে উঠবে। বাংলার প্রতিটা জনপদে অসহায় মানুষ মুক্তির পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ। আমি পরিষ্কার করে বলতে চাই, আধিপত্যবাদের মদতপুষ্ট প্রতিবেশী রাজনৈতিক পরাশক্তির মদতপুষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ জুলাই চেতনাবোধকে মুছে দেওয়ার জন্য নতুন ষড়যন্ত্র করেছে। আগামী 12 তারিখের গণভোটে জুলাই চেতনাবোধের 5 আগস্টের শহীদের রক্তে অর্জিত স্বাধীনতাকে 1 ইঞ্চি মাটি থেকে মুছে যেতে দেবো না। আপনারা গণভোটে হা ভোট দিবেন, রাজি আছেন? গণভোটে হা ভোট দেবেন। আমি আরেকটি কথা বলতে চাই, চরিত্র লাগবে, সততা লাগবে, আইন লাগবে, সৎ নেতৃত্ব লাগবে। বিগত 5 আগস্টের গত সরকারের পতনের পর এই 15 মাসে কারা চাঁদাবাজি করেছে, খাল বিল হাওর বাওর খাল লুটপাট করেছে, এই বাংলার জনগণ ভালোভাবে জানে। এই জন্য আপনারা কাপ্তানে আর বস্তানে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোট সেন্টার দখল করবেন। ও ঝিনাইদহবাসী, বুকের রক্ত দিয়ে ভোট সেন্টার ঠেকাতে হবে। আল্লাহ দিন আমাদের লক্ষ্য।
মানব কল্যাণ আমাদের সাধন। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সমস্ত নাগরিকের অধিকার সুনিশ্চিত করে তাদের জানমাল জীবন সম্পদ রক্ষায় আমরা 4 এমপি ইনশাল্লাহ হিমালয় পাহাড়ের মতো মাথা তুলে দাঁড়িয়ে কেন্দ্রকে 4টা এমপি উপহার দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন, দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগ করে ঐতিহাসিক দায়িত্ব পালন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।